এখন আমরা শিখব, তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই 11 অধ্যায়। তোমরা তো সবাই জানো যে 11 অধ্যায়টা হচ্ছে তত্ত্ব ও উপাত্ত, এবং এই তত্ত্ব ও উপাত্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে আয়তলেখ অঙ্কন করে প্রচুরক নির্ণয় করো। তো আজকে কিন্তু আমরা অনুশীলনী 11-র 14 নম্বর অঙ্কটা সুন্দরভাবে সমাধান করব। তো 14 নম্বর অঙ্কটা হচ্ছে, নিচের ঘন সংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো এবং প্রচুরক আসন্ন মান নির্ণয় করো। তার মানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের প্রথমত কি করতে হবে, আয়তলেখ অঙ্কন করতে হবে। তারপর এই আয়তলেখ থেকে আমাদের কি বের করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটা ঘন সংখ্যা সারণী দেওয়া আছে। শ্রেণী ব্যক্তি হচ্ছে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এইভাবে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে। এবং লাস্টেরটা হচ্ছে 91 থেকে 100। ঘন সংখ্যা দেওয়া আছে 10, 20, 35, এভাবে কি দেওয়া আছে, ঘন সংখ্যা দেওয়া আছে। এখন কথা হচ্ছে, তুমি প্রথম যদি আয়তলেখ অঙ্কন করতে চাও, মনে রাখবা শ্রেণী ব্যক্তিটা থাকতে হবে অবিচ্ছিন্ন। শ্রেণী ব্যক্তি কি থাকতে হবে, অবিচ্ছিন্ন। কিন্তু দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে শ্রেণী ব্যক্তিগুলো বিচ্ছিন্ন আকারে আছে। কি আকারে আছে, কিভাবে বুঝবো বিচ্ছিন্ন? যেমন এখানে শ্রেণী ব্যক্তিটা 11 থেকে 20, তারপর 20 থেকে শুরু যদি হইতো তাহলে আমরা বলতাম এটা বিচ্ছিন্ন। কিন্তু এখানে 20 আছে, এখান থেকে 20 থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে কি তার পরবর্তী সংখ্যা থেকে, অর্থাৎ 21 থেকে। এই জন্য এটাকে আমরা কি বলি, বিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি বলি। কি বলি, বিচ্ছিন্ন। আর আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের কি থাকতে হয়, অবিচ্ছিন্ন থাকতে হয়। যেহেতু এটা বিচ্ছিন্ন, আগে আসো এটাকে আমরা কি বানাবো, আগে অবিচ্ছিন্ন বানাবো। বুঝতে পারছি? তো সেই জন্য আমরা লিখবো সমাধান, আয়তলেখ অঙ্কনের জন্য সারণী তৈরি করা হলো। তো এখানে কয়টা আছে রো, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10টা। আমি সুন্দরভাবে কিন্তু 10টা এখানে কি করছি, লিখছি। কয়টা লিখছি, 10টা। এবং প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। প্রথমটা কি, শ্রেণী ব্যক্তি। প্রথমটা কি, শ্রেণী ব্যক্তি, কারণ এই জায়গার মধ্যে শ্রেণী ব্যক্তি লেখা আছে। প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, আর মধ্যখানেরটা কি হবে, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। অথবা তুমি এভাবেও লিখতে পারো, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। কি লিখতে পারো, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর লাস্টেরটা কি হবে, ঘন সংখ্যা। এখন এই শ্রেণী ব্যক্তির মধ্যে আমরা এই শ্রেণী ব্যক্তিগুলো আমরা সুন্দর করে সবগুলো এখানে কি করব, বসিয়ে দিছি। আর গণসংখ্যার মধ্যে এখান থেকে দেখে 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 গণসংখ্যাগুলো আমরা বসিয়ে দিছি। এখন আসো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা কিভাবে বের করব, খুব সুন্দরভাবে মনোযোগ দিই। তো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার জন্য আমাদের এখানে যে শ্রেণী ব্যক্তি 11 থেকে 20 আছে, এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে কি বলা হয়, উচ্চ সীমা। নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ করতে হয়, আর উচ্চ সীমার সাথে 0.5 কি করতে হয়, যোগ করতে হয়। বুঝতে পারছি? তেমনি ভাবে বাকিগুলোর ক্ষেত্রে একই ভাবে আমাদের এই নিম্ন সীমার সাথে আমরা 0.5 বিয়োগ করব, আর উচ্চ সীমার সাথে 0.5 কি করব, যোগ করব। আর এর আগে আমি আরেকটা কিন্তু আয়তলেখ অঙ্কন করে প্রচুরক নির্ণয় করে শিখিয়েছি। ওইটার মধ্যে কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী সীমা দেওয়া ছিল, এই জন্য এইভাবে সারণী তৈরি করতে হয়নি। ওই ক্লাসটা তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকটা দেওয়া থাকবে, দেখে নিবা। তাহলে অবিচ্ছিন্ন থাকলে কিভাবে তৈরি করতে হয় আর বিচ্ছিন্ন থাকলে কিভাবে তৈরি করতে হয় সবগুলো তোমরা বুঝতে পারবা। তো দেখো, তো বলছিলাম কি, নিম্ন সীমার সাথে 0.5 কি করতে হবে, বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেটর ছাড়াই তুমি এটা লিখতে পারবা, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আমি একটু জুম করি, না জুম করা লাগবে না। ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা, যেমন 11 আছে, এটার থেকে 1 কমাই দিবা, কত হবে, 10। এই 10-এর সাথে 0.5 লাগাই দাও, তাহলে 10 দশমিক কত হবে, 5 থেকে। আর এদিকে যে উচ্চ সীমা আছে এইটার সাথে যোগ করতে হবে, যোগ করলে 20-এর সাথে শুধু 0.5 লাগাই দিলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে। 21 আছে, 1 কমাও কত হবে, 20, তাহলে 20 দশমিক কত হবে, 5 হবে। থেকে 30 আছে, 30-এর সাথে আমরা কি লাগাই দিব, 0.5। 31-এর সাথে 1 কমাও, তাহলে কত হবে, 30.5 লাগাও, তাহলে কি হবে, 30.5 হবে। 40-এর সাথে 0.5 লাগালে কি হবে, 40.5। অনেকে কিন্তু ক্যালকুলেটর দিয়ে অনেক সময় লাগায়, তো আমি তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে পারবা। 41 থেকে 1 কমাও, কত হবে, 40। 0.5 লাগাবো, তাহলে কি হবে, 40.5। এখানে 50 আছে, তাহলে কি হবে, 50.5। 51 আছে, 1 কমাই, তাহলে কি হবে, 50, তাহলে কি হবে, 50.5।
5 থেকে 60, তাহলে কি হবে 60.5 হবে। আমরা কি বুঝতে পারতেছি? ওকে, 61 আছে, আমরা কি লিখবো 60, 60 দশমিক কত 5 থেকে 70 এর সাথে 0.5 লাগাই দিব, তাহলে 70.5। 71 থেকে 1 কমাও, 70.5 লাগাও, তাহলে কি হবে 70.5। 80 এর সাথে আমরা 0.5 লাগাবো। ওকে, 81 আছে, 1 কমাও, 80, 80 দশমিক কত হবে 5। 90 আছে, 90 দশমিক কি হবে 5। 91 আছে, 1 কমাও, তাহলে কি হবে 90.5। 100 আছে, কি হবে 100.5। এটাই হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। কিভাবে অবিচ্ছিন্ন হলো, যেমন 10.5 থেকে 20.5 আছে, আবার কিন্তু দেখো এই 20.5টা আবার এখান থেকে শুরু হয়েছে, 20.5 থেকে 30.5, আবার এই 30.5টা আবার কি আছে নিচে আছে, এই জন্য এটা কি বিচ্ছিন্ন না, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন কথাটার মানে কি আলাদা। ওকে, তো আমরা অবিচ্ছিন্ন সারণী তৈরি করা শেষ। এখন আমরা কি তৈরি করব, আয়তলেখ। কি তৈরি করব, আয়তলেখ। এখন আসো আমরা গ্রাফসটা নিলাম, এটা হচ্ছে একটা গ্রাফস পেপার। তো এই গ্রাফস পেপারটা কিন্তু ছোট ছোট করে দেখা যাচ্ছে, তাই না? তার জন্য আমি একটু জুম করব যাতে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো, সুন্দরভাবে বুঝতে পারো, এই জন্য আমি একটু জুম করলাম। এখন আমরা এই গ্রাফসের একদম প্রথম যাব, এই যে এটা হচ্ছে প্রথম। আমি একটু ভালোভাবে বোঝার জন্য আলোটা কমাই দেই, তোমরা একটু আলোটা বাড়াই দেখবা, তাহলে মনে করো যে ঘরগুলো সুন্দরভাবে তোমরা দেখতে পাবা। তো এখন আসো আমরা আয়তলেখটা আমরা কিভাবে অঙ্কন করব। একদম সহজ বিষয়। আমরা প্রথমত একটা মূলবিন্দু ও নিব, মূলবিন্দু ও। এর আগে কিন্তু আমরা আয়তলেখ অঙ্ক সমাধান করছি, এখন কিন্তু এতটা ব্যাখ্যা দিব না। তো মূলবিন্দু একটা কোণা নিব, একটা কি নিব, কোণা। এটা কিন্তু কোণা, এই কোণা নিলে কিন্তু আমরা এদিকে লিখতে পারবো না, এই জন্য আমরা একটু উপরে নিব। মনে করো আমরা এই বিন্দুটা নিলাম, কেমন? ওকে, এখন আমাদের শ্রেণী সংখ্যা কয়টা, শ্রেণী সংখ্যা কয়টা আছে দেখি এখানে গড়। শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন এগুলা বাদে 11.20 এর জন্য 1 2 3 4 5 6 7 8 8 9টা, কয়টা 9টা। তো আমরা 9টা গড় নিব এক অক্ষ বরাবর, তবে আমরা কি করব 2-3টা বাড়াই লিখবো, 2-3টা বাড়াই লিখবো। তো এখান থেকে এখানে যে ছোট ছোট গড় আছে 1 2 3 4 5, এখানে হচ্ছে একটা গড়, 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত নিলাম। এখন আমরা কি করব, এই বিন্দু দুইটা কি করব, স্কেল দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দিব। স্কেল দিয়ে সুন্দরভাবে কি করব, মিলিয়ে দিব। তোমরা অবশ্যই কাট পেন্সিল দিয়ে করবা, আর আমি কিন্তু কালার কলম দিয়ে করতেছি, কারণ তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য। ওকে, তাহলে দিলাম, আমি একটু জুম আউট করি। ঠিক আছে। এখন লক্ষ্য রাখো, আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের কি অক্ষ, এক্স অক্ষ। কি অক্ষ? আর এটা হচ্ছে মূল বিন্দু কি, ও। এখন আমাদের ওয়াই অক্ষ দিতে হবে, কি দিতে হবে, ওয়াই অক্ষ। সর্বোচ্চ ঘন সংখ্যা কত আছে আমরা একটু দেখি। আমাদের সর্বোচ্চ ঘন সংখ্যা কত আছে, 35। কত, কত পর্যন্ত, 35। আমরা একটু বাড়াই লিখবো, 40 পর্যন্ত লিখবো। কত পর্যন্ত লিখবো, 40 পর্যন্ত। তাহলে ছোট ছোট যে ঘর আছে 1 2 3 4, এই এখানে কত 5 হবে, কত হবে 5। তাহলে এই লাল কোণা পর্যন্ত কত হবে 10, কত 10, কারণ এক এক করে গুনলে 10 হয়। তারপর এখানে কত হবে 15, তারপর কত 20, 20 এর পরে কত 25, তারপর 30, তারপর 35। বলছিলাম 40 পর্যন্ত লিখবো, তাই না? এই হচ্ছে 40। আমি একটা কাজ করি, আমি মোবাইলটা একটু ঠিক করি, স্ক্রিনটা একটু দাঁড়া নেওয়ার জন্য। বেশি জুম করলে দেখা যাচ্ছে যে অনেক অন্ধকার লাগে। ওকে, এখন সুন্দরভাবে বোঝা যাবে। তো আমরা যে এখানে বিন্দুটা দিলাম, এটা হচ্ছে আমাদের কি অক্ষ, ওয়াই অক্ষ। কি অক্ষ? এখন আমাদের এই মূল বিন্দু থেকে এই ওয়াই অক্ষ আমরা কি করব, মিলিয়ে দিব। এখন আসো আমরা এটা সুন্দরভাবে মিলিয়ে দিই।
ওকে, মিলানো শেষ। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেওয়া শেষ। এখন আমাদের প্রথম যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো আছে তোমাদেরকে একটু দেখাই। প্রথম কি আছে, 10 দশমিক কত আছে, 5। এই 10.5-এ আরো কিন্তু সংখ্যা আছে, আরো আছে না, 1.5, 2.5, 3.5, এগুলা আছে বুঝাতে, আমাদের পূর্ববর্তী গড়গুলো আছে বুঝাতে প্রথম যে গড়টা আছে এটা বাংলা চিহ্ন দিয়ে বাদ যাবে এইভাবে, ঠিক আছে। এটা কেন আমরা দিছি, পূর্ববর্তী গড়গুলো আছে বুঝাতে আমরা কি দিছি, সেট চিহ্ন। কি চিহ্ন দিছি, সেট চিহ্ন। ওকে, এখন আমরা এই বিন্দু থেকে লেখা শুরু করব। বিস্তারিত কিন্তু এর আগের ক্লাসে শিখাইছি, এতটুকু বিস্তারিত আমি দিতে পারবো না। তো এখন আমরা এখান থেকে আমরা মানগুলা বসাবো। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা প্রথম কত আছে, 10.5। তাহলে আমরা 10.5 এই জায়গার মধ্যে বসাবো। এইভাবে তেরা করে বসাই, তাহলে মনে করো যে জায়গা নিবে সুন্দরভাবে এবং সুন্দর দেখা যাবে। প্রথম কত, 10.5। আমি একটু ছোট করি। ওকে, এটা হচ্ছে 10.5। তারপরে এই লাল দাগের মধ্যে কত বসাবো আমরা, 20.5, তারপর 30.5, 40.5, এভাবে এক এক করে বসাই দিব। বুঝতে পারছি? এখন কত 0.5, 20.5। তো এই লাল বরাবর দিব 20.5 দিলাম। তারপরে হচ্ছে 30.5, এরপর কত 40.5, তারপর হচ্ছে কত 50.5, তারপরে হচ্ছে 60.5, 70.5, 80.5, তারপর কি 90.5, এবং সবার শেষে যেটা আছে এটা লিখতে হবে 100.5। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 100.5। ওকে, তো এগুলো আমরা কি বসাইছি বলতো, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বসাইছি। কি বসাইছি, সেই জন্য আমরা এখানে লিখে দিব অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। কি লিখবো, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। ওকে, তাহলে আমরা লিখলাম অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আর আমরা এই পাশে যে লিখছি এগুলা ওয়াই অক্ষ বরাবর যে লিখছি, এই ওয়াই অক্ষ বরাবর এগুলো আমরা কি লিখবো, ঘন সংখ্যা। কি লিখবো, সেই জন্য আমরা এখানে লিখে দিব ঘন সংখ্যা। ঘন সংখ্যা। ওকে, এখন আমাদের আসল কাজ হচ্ছে আমরা গণসংখ্যাগুলা বসাবো। তো প্রথম গণসংখ্যাটা কত আছে, 10। এই 10 কিন্তু 10.5 এবং 20.5 এর জন্য কিন্তু 10। তো আসো আমরা এখন মানগুলা বসাই। তো প্রথম হচ্ছে 10.5। প্রথম কি 10.5। আচ্ছা, 10.5 কোনটা, এটা হচ্ছে 10.5। গণসংখ্যাটা কত, 10। 10.5 এর জন্য 10, 10 কোথায় হবে, 1, 2, 3, 4, তারপরে হচ্ছে 5, 6, 7, 8, 9, এই লাল বিন্দু পর্যন্ত কত, 10। আবার 20.5 এর জন্য কত, 10ই। তার পরবর্তী গণসংখ্যা হচ্ছে 20, এটা হচ্ছে 20.5 আর 30.5 এর জন্য 20। তো প্রথম হচ্ছে 20.5 এর জন্য 20, এখানে হচ্ছে 10, 15, আর এই বিন্দু পর্যন্ত কত, 20। 30.5 এর জন্য কত, 20 দিলাম। তার পরবর্তী গণসংখ্যা কত আছে, 35, 30.5 আর কত, 40.5 এর জন্য কত, 35। তো 35 কোথায় আসে আমরা দেখি, 30.5 এর জন্য এই জায়গার মধ্যে কত, 20, তারপর কত 25, তারপর কত 30, এবং উপরে এই জায়গার মধ্যে কত, 35। ওকে, আবার এই জায়গার মধ্যে যে কি আছে, 40 আছে, 40 এর জন্য কত, 35 হবে। কত হবে, 35। তো আমরা 35ও দিলাম বিন্দু। তারপরে কত আছে, 20, 40.5 আর 50.5 এর জন্য 20। প্রথম হচ্ছে 40.5, 40.5 এটা না, এখানে হচ্ছে 20, আবার 50.5 এর জন্য কত, 20 দিলাম। তারপরে হচ্ছে 15, 50.5 আর কত, 60.5, 15। এখন আমরা 15 দিব। প্রথম হচ্ছে 50.5 এর জন্য 15, এখানে 10, এই জায়গার মধ্যে কত, 15, আবার 60.5 এর জন্য কত, 15। তারপর কত, 10, 10টা এখানে ধরো, 10 কার জন্য, 60.5 আর কত, 70.5,
5 কত 10। প্রথম হচ্ছে 60.5 5 10 আবার 70.5 এর জন্য কত 10। আমাদের পরবর্তী ঘন সংখ্যাটা হচ্ছে কত 8। 70.5 80.5 এর জন্য কত 8। তো 70.5 হচ্ছে এইটা 5 6 7 8, এটার জন্য কত 8 হবে। তার পরবর্তী ঘন সংখ্যা কত 5, এটা হচ্ছে 80 দশমিক আর কত 90 দশমিক কত 5। 80.5 এইটা 5 হচ্ছে এইটা আবার 90.5 এর জন্য কত 5। সবার শেষে কত আছে 3। এই 3 কিন্তু 90.5 আর কত 100.5 3। 90.5 এর জন্য 1 2 3 আবার এইটার জন্য কত 1 2 3। তো সবগুলো বসানো শেষ। এখন আমরা এগুলো এক এক করে মিল করে দিই স্কেলের সাহায্যে। ওকে, প্রথম হচ্ছে এই বিন্দু। একটা কাজ করবো, যেহেতু উপরে বিন্দু আছে আমরা একসাথে মিল করে দিব। কি করব একসাথে। এগুলা জাস্ট শুধু বিন্দু বিন্দু কি করতে হবে স্কেল দিয়ে মিল করতে হবে। তারপরে হচ্ছে এখন 50 দশমিক আমি একটু ছোট করি। ওকে, আমাদের 30.5 এর জন্য কিন্তু আরো উপরে কিন্তু আছে না, এই যে উপরে আছে 35 পর্যন্ত ছিল। আমি একটু উপরে মিলাই। এখন আমরা একটু বড় করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে একটা বিন্দু আছে, এই বিন্দু আর এই দিকের বিন্দুটা মিলাই। তারপর কোন বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুটা। তারপর এই বিন্দুর সাথে এই বিন্দু। তারপর এই বিন্দুর সাথে এই বিন্দু। সবাই এবং এই বিন্দুর সাথে এই বিন্দু। এবং সবার শেষে কত নাম্বার, এই বিন্দুটা মিলালে কিন্তু আমাদের আয়তলেখ অঙ্কন করা কি হবে শেষ হবে। এটি হচ্ছে কি আমাদের কি আয়তলেখ অঙ্কন। আমরা কিন্তু এই যে আয়তলেখ অঙ্কনটা করছি সুন্দরভাবে। আশা করি তোমরা সকলেই এই আয়তলেখ অঙ্কনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরীক্ষার মধ্যে যদি বলে শুধু আয়তলেখ অঙ্কন করো, তাহলে তোমরা এভাবে কিন্তু আয়তলেখটা অঙ্কন করবা এবং পেন্সিল দিয়ে এই গোলগুলো তোমরা একটু ভরাট করে দিবা। বুঝতে পারছি? তো যেহেতু আয়তলেখ অঙ্কন করা শেষ, এখন আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু আরেকটা জিনিস বলছে এই জায়গার মধ্যে, যে প্রচুরক নির্ণয় করো। কি নির্ণয় করো? প্রচুরক। এখন আসো আমরা প্রচুরক নির্ণয় করি। আমরা একটা কলম দিয়ে প্রচুরক নির্ণয় করব। দেখো, প্রচুরক নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে, সর্বোচ্চ ঘন সংখ্যা কোনটা ছিল? সর্বোচ্চ ঘন সংখ্যা হচ্ছে আমাদের এখানে 30.5 থেকে 40.5 সর্বোচ্চ কত পর্যন্ত গেছে 35। কত? এই সবচেয়ে বড় ঘন সংখ্যাটার মধ্যে আমাদের যে এই কোণাটা আছে আর এই কোণাটা আছে, এই কোণা বরাবর আমরা কৌণিক বিন্দু এই বরাবর এসে আমরা কি করব, এই জায়গার মধ্যে কি করব, মিলিয়ে দিব। আবার এই কোণাটা কৌণিকটা বরাবর আড়াআড়ি ভাবে এনে আমরা এই জায়গার মধ্যে কি করব, মিলিয়ে দিব। মিলানোর পরে যে ছেদ বিন্দুটা তৈরি হবে, এটাই আমাদের কি হবে,
প্রচুরক হবে। তো আমি একটু জুম করি, যেহেতু আমরা এই জায়গাটার মধ্যে একটু দাগ দিব। ওকে, জুম করলাম। এখন দেখো আমরা কিভাবে দাগ দিব। দেখো কিভাবে করবা। বলছিলাম কি এই বিন্দুর সাথে আমাদের এই কৌণিক বিন্দুটা যোগ করতে হবে। তো আমি যোগ করি, এই যেভাবে স্কেল দিয়ে মিল করবা। মিল করার পর সুন্দরভাবে এইভাবে আমরা কি করব, একটা আর এইভাবে একটা দাগ দিব। ওকে, একটা দিলাম। এখন দেখি, এখন আমরা এই বিন্দু আর এই বিন্দুটা মিল করব। ওকে, মিল করলাম। যেহেতু মিল করা শেষ, এখন আমরা এইভাবে কোনাকুনি ভাবে আর এইভাবে একটা দাগ দিয়ে দিব। এখন দেখে আমাদের কোন জায়গায় ছেদ বিন্দু হয়েছে। আমাদের এইভাবে কৌণিক বিন্দুগুলো পরস্পর যোগ করার পর এটা হচ্ছে কি আমাদের ছেদ বিন্দু। এটা কি আমাদের ছেদ বিন্দু। এই ছেদ বিন্দু বরাবর আমি একটা দাগ দিব। আমি একটু ছোট করি। ওকে, তোমাদেরকে দেখাই। ছেদ বিন্দু বরাবর, এই ছেদ বিন্দু বরাবর আমি স্কেলটা মিল করব। ওকে, স্কেলটা মিল করলাম। আর এই পাশে ওকে, মিল করা কি শেষ। এখন আমরা এভাবে একটা দাগ দিব। এই যে দাগটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু জুম করি। ওকে, এখন দেখবো এটা কোথায় গিয়ে আমাদের মিলছে এই দাগটা। এটা কত, 30.5। একটা জিনিস আমি বিষয়টা ক্লিয়ার করি, যে 11 থেকে 20 অর্থাৎ এই জায়গার মধ্যে 10.5 থেকে 20.5 এটার শ্রেণী ব্যবধান কত, 10। কত, তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করে দেখবা 10 আসবে। যেহেতু 10, সেই জন্য আমরা x অক্ষ বরাবর এক গড়কে 2 ধরছি। এক গড়কে কত ধরছি, 2 ধরছি। এক গড়কে কত ধরছি, যদি আমরা এক গড়কে 2 ধরি তাহলে কত হয় দেখি, লক্ষ্য রাখি। তো এটা যদি 30.5 হয়, এই গড় পর্যন্ত কি হবে, 32.5। বুঝতে পারছি। এখানে কি হবে, 34.5। কি হবে, 34.5। আর এই জায়গার মধ্যে কি হবে, 36.5। কিন্তু দেখো 36.5 এর মধ্যে কিন্তু বরাবর কিন্তু লাগে না, একটু কি আছে, পিছনে আছে। যেহেতু একটু পিছনে আছে, তার মানে 0.5টা বাদ যাবে। কি যাবে, শুধু 36 হবে। কি হবে, 36। তাহলে এটি হচ্ছে আমাদের প্রচুরক। আমি একটু উল্লেখ করে দিই, কত এটা, 36। 3 দিয়ে কত, 6। আমরা এভাবে বুঝিয়ে দিব যে এটা হচ্ছে আমাদের প্রচুরক। এটাই কি আমাদের প্রচুরক। প্রচুরক কত, 36। শেষ। অনেক লেট হয়েছে বুঝাইতে, কারণ ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝাইতে হয়েছে। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো এটার আমরা অঙ্কনের বিবরণটা দিই। তাহলে দেখো অঙ্কনের বিবরণটা কি হবে। সর্বপ্রথম আমরা এখানে প্রথম কি লিখছি, যে চক কাগজে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি ও y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়েছে। এটা সব সময় তোমরা লিখে দিবা। তারপর এখানে x অক্ষ বরাবর প্রতি গড় সমান। দেখো এখানে আমি আগে কিন্তু বলছি যে এখান থেকে এখানে 1 কিন্তু আমরা 2 ধরবো, যেহেতু শ্রেণীবৃত্তি কত, 10। আর শ্রেণীবৃত্তি 5 হলে 1 ধরতে হয়। যেহেতু শ্রেণীবৃত্তি 10, সেজন্য আমরা x অক্ষ বরাবর প্রতি গড় সমান কি ধরবো, 2 একক। কি দেখবো, 2 একক। ও y অক্ষ বরাবর প্রতি গড় সমান, এটা কিন্তু আমরা এক এক করে ধরছি। যেমন এখানে 1 2 3 4 কত, 5। তো এটা আমরা লিখবো 1 একক ধরা হয়েছে। তারপর x অক্ষের মূল বিন্দু থেকে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে আমরা কি ব্যবহার করছি, ভাঙ্গা চিহ্ন পূর্ববর্তী গড়গুলো আছে বোঝাতে। তো এটা হচ্ছে কি আমাদের আয়তলেখ অঙ্কনের কি বিবরণ। এখন প্রচুরকটা দেখো কিভাবে। আমরা প্রচুরকের ক্ষেত্রে লিখছি যে এখানে চিত্রায়িত আয়তলেখ থেকে দেখা যায় যে বেশি সংখ্যক ঘন সংখ্যা কত, 30.5 থেকে 40.5 শ্রেণীতে অবস্থিত। অবশ্যই সবচেয়ে বড় ঘন সংখ্যা কোথায় আছে, 30.5 থেকে 40.5 এর মধ্যে। সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। এখন প্রচুরক নির্ধারণ করার জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগে উপরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয়েছে। অর্থাৎ আমাদের এইটা এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু এই জায়গার মধ্যে আর এই কৌণিক বিন্দুর মধ্যে কি করছি, আড়াআড়ি ভাবে কি করছি, আমরা সংযুক্ত করছি, মিল করছি। ওকে, এরপর এদের ছেদ বিন্দু থেকে x অক্ষের উপর যে লম্ব টানা হয়েছে, x অক্ষকে 36 বিন্দুতে কি করছে, ছেদ করছে। তার মানে সুতরাং প্রচুরক কত হবে, 36। যখন আমরা এটা একটা লম্ব দাগ দিছি x এর, এই x এর বরাবর, এটা কিন্তু x অক্ষ। তো
তখন কিন্তু আমাদের কোথায় গিয়ে মিলছে, 36-এর মধ্যে মিলছে, তাই না? তো এই 36টি কি হচ্ছে আমাদের প্রচুরক। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমরা নেক্সট পর্বে 15 নম্বরটা সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।